চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে জয় করার জন্য আমরা দীর্ঘ 4 মাস তোমাদের সাথে পাশে থাকবো ইনশাল্লাহ। সেই প্রতিজ্ঞা দিচ্ছি, সেই প্রতিজ্ঞাবদ্ধ আজকে ক্লাসে হচ্ছি। আগামী 4-5 মাস তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। ঠিক একইভাবে তোমাদের বেসিকটাকে স্ট্রং করে দেওয়ার জন্য আমরা তৈরি আছি। সেই তৈরি থাকার লক্ষ্যে আমরা প্রতিদিন তোমাদেরকে একেবারে বেসিক ধরে ধরে একেবারে রুট লেভেল ধরে ধরে তোমাদের ক্লাসগুলো করাচ্ছি, যাতে তুমি তোমার আগে স্ট্রং বেসিকটা স্ট্রং হয়। তারপরে আমি তোমাকে যা দিব, যা পড়তে বলবো তোমার মাথার মধ্যে ঢুকবে, তুমি মুখস্থ করতে পারবা। যখন তুমি পড়া মুখস্থ রাখতে পারবা, তোমার মনে হবে যে আমি পড়া পারি, তখন তোমার মনের মধ্যে একটা আত্মবিশ্বাস জাগবে, হ্যাঁ আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। এবং সর্বশেষ মুহূর্তে তোমার মনে হবে না, আমি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাবোই, পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ে ভালো একটা টপ মেরিট পজিশনে আমি অর্জন করতে পারবো। এবং টপ মেরিট পজিশনে রেজাল্ট শিটে যখন প্রকাশিত হবে, সবার আগে আমার নামটা থাকবে। এই বিশ্বাসটুকু, এই স্বপ্নটুকু তুমি দেখা শুরু করবে একটা লাস্ট মুহূর্তে গিয়ে। প্রিয় ভাইরা, শুরুর মুহূর্তে আছি। শুরুর মুহূর্তে যে শিক্ষার্থীরা ভালো মতো প্রিপারেশন এগিয়ে থাকতে পারবে, তারাই জয় করতে পারবে। প্রিয় ভাইরা, আমাকে একটু দ্রুত জানাবা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছে আমার সাথে, একটু কমেন্ট করে আমাকে জানাবা। আজকে ক্লাসটা বেসিক 2, অর্থাৎ আমাদের সাধারণ জ্ঞানের যে বেসিক ক্লাস আছে হচ্ছে এই ক্লাসগুলো ধারাবাহিকতা। আজকে 2 নাম্বার ক্লাস আসছি। যারা আগে করোনেকা এই ক্লাসগুলো করে আসো, আজকে 2 নাম্বার ক্লাস আসে, শুনতে সবগুলো তোমাকে বোঝাই দেবো ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, একটু আমার সাথে দ্রুত একটু রেসপন্স করবা। হ্যাঁ, দেখতে পাচ্ছি। প্রিয় ভাইরা, আমাকে জানাবা যে কে কোন জেলা থেকে আমার সাথে যুক্ত হচ্ছে, আমাদের সাথে যুক্ত হচ্ছে, একটু জানাবা কে কোন জেলা থেকে আসতেছ আমাদের সাথে। ওকে, দেখতে পাচ্ছি প্রিয় ভাইরা অনেকেই আমার সাথে যুক্ত হয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা চাও যে এই স্বপ্নের বিশ্ববিদ্যালয়কে নিজের করে নেওয়ার জন্য, তোমরা স্বপ্ন দেখো আমার মতো এই বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে তুমি তোমার স্বপ্নের কথা বলতে পারবে, আমরাও তোমার স্বপ্নের গল্পগুলো সুন্দর মতো অন্যকে শোনাবো। সেই প্রত্যাশা রেখেই, সেই জিনিসগুলো আমাদের মাথায় রেখেই তোমাকে পরিশ্রম করতে হবে। এবং সেই পরিশ্রম রোডম্যাপটা কীরকম হবে, সেই দিক নির্দেশগুলো আমরা তোমাদেরকে ভিডিও আকারে, লাইভ ক্লাসে, পেইড বেসে বলো, শীট আকারে, যেভাবেই হোক না কেন, তোমাকে যেই করেই হোক এই বিশ্ববিদ্যালয় আনার জন্য আমরা চেষ্টা করব। কারণ আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা জানি এই বিশ্ববিদ্যালয় তোমাকে কীভাবে আসতে হবে। ওকে ভাইরা, একটু কনফার্ম করবা যে কে কোন জেলা থেকে যুক্ত হয়েছ। ওকে, আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিশোরগঞ্জ থেকে অনেকে যুক্ত হয়েছে। কিশোরগঞ্জ, তারপর হচ্ছে ভৈরব থেকে আসছো, রংপুর থেকে আসছো, কুমিল্লা থেকে আসছো, ফেনী থেকে আসছো। তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ যারা যুক্ত হয়েছ। তুমি জাস্ট একটু ক্লাসটা শেয়ার করে দিবা, একটু ক্লাসটা শেয়ার করে দিবা, বন্ধুকে একটু মেনশন করে দাও। যে বন্ধু ক্লাসে আসবে, হয়তো তোমার সাথে তোমার বন্ধু ক্লাস করলাম, করার পরে তুমি হচ্ছে 2 বন্ধু চান্স পেয়ে গেলা, 2 বন্ধু শাটল ট্রেনে উঠে গল্প করতে করতে আবার বাসায় ফিরলা। আবার তোমার শহরে যদি বাসা হয়, তাহলে তুমি শাটল ট্রেনে ক্যাম্পাসে বাসা যাও গল্প করতে করতে। বন্ধু না থাকলে ভার্সিটি মজা হয় না। বন্ধুকে একটু মেনশন করে দাও, সবাই মিলে আমরা একসাথে ক্লাসটা করি। ঠিক আছে ভাইরা? ওকে, ঠিক আছে ভাইরা। ওকে, সবাই আসছো, আমরা ক্লাসে ফিরিবে। হ্যাঁ, তাহলে আমার আজকের বেসিক যে বিষয়গুলো তোমাকে দেখাবো সেটা হচ্ছে কি, আমার হচ্ছে টার্গেট সিউ ড্রিম ব্যাচ। এটা হচ্ছে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যেই ক্লাসগুলো আমার দেওয়া দরকার, যেই ক্লাসগুলো করলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুব সহজেই আয়ত্ত করা যাবে এবং তুমি ফিল করতে পারবা। অর্থাৎ আমি তোমাকে ক্লাস করাইছি, ক্লাস করার পরে তোমাকে আমি এই বিষয়গুলো সবগুলো ভালো মতো পরীক্ষা নিয়েছি। কীভাবে পরীক্ষা নিয়েছি দেখো, সিস্টেম বোঝো আগে। প্রথমে তোমাকে আমি একটা ক্লাস করাইছি, ক্লাস করার পরে ওই বিষয়ের উপর একটা পরীক্ষা নিয়েছি। তাও আবার কেমন পরীক্ষা, প্রত্যেকটা প্রশ্ন আমার ব্যাখ্যা থাকবে, যে প্রশ্নগুলো পরীক্ষা হবে ওগুলোর ব্যাখ্যা থাকবে। তারপরে কি হবে, 1 সপ্তাহ যাবে, একটা সাপ্তাহিক মডেল টেস্ট হবে। মানে 1 সপ্তাহ তোমাকে আমি কী কী শিখাইলাম এগুলো সবগুলো একটা পরীক্ষা হবে, এটা সাপ্তাহিক মডেল টেস্ট হবে। পরে হচ্ছে কি ভ্যাম, মেগা মডেল টেস্ট হবে। মানে তুমি পড়া না পড়ে যাবা কই। এখন মনে করো তুমি আমাদের বেঁচে ভর্তি হওয়ার পরে পরীক্ষা দাও নাইকা, মনে করো দাও নাইকা, তাহলে আমি কি করব, তোমার কি করবো, আমরা ডাইরেক্ট কল দিব। পরপর 3 দিন মিস হয়ে গেলে পরে তোমার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেওয়ার চেষ্টা করবো, বুঝতে পারছো? পরে কি মেগা মডেল টেস্ট, মাসিক মডেল টেস্ট, এই সবগুলো তুমি দিবা। এখন দেওয়ার পরে ভাইয়া এতগুলো পরীক্ষা দিলাম, সবগুলোতে টপ মেরিট পজিশনে আসলাম, টপ 10-এ আসলাম, ভাই আমাকে কিছু দিবেন না, পুরস্কার দিবেন না? অবশ্যই পুরস্কার দিব। যেমন আমাদের গত বছর শিক্ষার্থী পুরস্কারগুলো দিছি না? পুরস্কারগুলো কোথায় একটু দেখি না? হ্যাঁ, পুরস্কারগুলো দেখি। হ্যাঁ, তো আমরা পুরস্কার দিই না? হ্যাঁ, পুরস্কারগুলো দিব। তুমি মডেল টেস্টে যখন টপ 10 থাকতে পারবা, যেমন সেকেন্ড টাইম গোল্ডেন ব্যাচ শিক্ষার্থীতে আমরা পুরস্কার দিচ্ছি, তোমাদেরকে আমরা সেই পুরস্কারগুলো দিব ভাইয়েরা। ঠিক আছে ভাইয়েরা? ওকে, আমরা চেষ্টা করবো, তুমি যাবা এবার সবগুলো করার চেষ্টা করবো, আমরা তোমাকে পুরস্কারগুলো দেওয়ার চেষ্টা করবো। ওকে ভাইয়েরা, আমার আজকের ক্লাসে যে বিষয়গুলো প্রতিপাদ্য যে বিষয় সেটা হচ্ছে কি,
ছিটমহল, ভারতের যে ছিটমহল আছে, এবং এর পরবর্তী কিছু জিনিস তোমাদেরকে শেখাবো যেগুলো তোমার ভর্তি পরীক্ষা কিছুটা হলো কাজে লাগবে। ঠিক আছে ভাইরা? ওকে, তাহলে বাংলাদেশের ভারত ছিটমহল, বাংলাদেশ ও ভারতের ছিটমহল, এখন আগে বুঝতে হবে ছিটমহল জিনিসটা আসলে কি। ছিটমহল জিনিসটাকে এটা আমার বুঝতে হবে প্রিয় ভাইরা। ছিটমহল জিনিসটা হচ্ছে এমন জিনিস, কেমন জিনিস ভাইয়া? মনে করো তোমার সীমানার মধ্যে অন্য একটা জমি, যেমন দেখো এটা বাংলাদেশের ম্যাপ, এই সবুজ কালার দেওয়া আছে, ম্যাপ দেখছো সবুজ কালার দেওয়া আছে। এই ম্যাপের ভিতরে ছোট ছোট অংশ দেখছো, এখানে একটু অংশ চলে আসছে, আবার এখানে একটু অংশ চলে আসছে, আবার এখানে কিছু অংশ চলে আসছে। এই অংশগুলো, এই যে অংশগুলো, এগুলোকে আমরা বলছি ছিটমহল। কি বলছি? হ্যাঁ, পুরস্কার মানে মডেল টেস্ট পুরস্কার দিব আর কি, মডেল টেস্ট পুরস্কার। হ্যাঁ, ওকে, তাহলে আমি কি বলছি ভাব, এই যে এখানে এই পাশে যেগুলো আছে, এই যে ছিটমহল গুলো, মানে এই পাশে যে ঢুকছে এগুলোকে আমরা বলি ছিটমহল। আর একটু ক্লিয়ার করে বুঝাইবা, আর একটু ক্লিয়ার করে বোঝাই। এই যে অংশগুলো দেখতে পাচ্ছ না ভাইয়া, এখানে এখানে মানে এই যে এটা হচ্ছে ভারত, এটা শিলিগুড়ি, কুচবিহার, এগুলো হচ্ছে ভারত। এই ভারতের মাঝখানে কিছু অংশ বাংলাদেশের মধ্যে ঢুকছে, এখানে কিছু আছে। আবার বাংলাদেশের কিছু অংশ ভারতের মধ্যে ঢুকছে, দেখছো ঢুকছে। যেমন এই যে একটা পুরস্কার আমি তোমাকে দেখাই, এই যে দেখো এই একটা পুরস্কার। এই পুরস্কারগুলো আমরা ঠিক ফার্স্ট টাইম যারা আছো তাদেরকে দেওয়ার চেষ্টা করবো, এই পুরস্কারগুলো দিব, বুঝছো ভাইয়া? এরকম একটা পুরস্কার। আর একটা দিয়েছিলাম তোমাদের, এই যে একটা পুরস্কার দিয়েছিলাম, বুঝতে পারছো? তাহলে জাস্ট তুমি মডেল টেস্টগুলো দিবা, দেওয়ার পরে তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড টপ 10-এ যখন আসবা, হোক তুমি ফার্স্ট টাইমার, হও তুমি সেকেন্ড টাইমার, যেটাই হও না কেন, যে শিক্ষার্থী হও না, ইট ডাজন্ট ম্যাটার। কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিবে তোমার একটা প্রশ্ন দিয়ে, তোমাকে দুইটা প্রশ্ন দিবে না। তুমি সেকেন্ড টাইমার, তোমার জন্য আলাদা প্রশ্ন, তুমি ফার্স্ট টাইমার, তোমার জন্য আলাদা প্রশ্ন, এরকম দিবে না। উভয়ের জন্য এক প্রশ্ন দিবে, অভিন্ন প্রশ্ন পরীক্ষা নেবে। ঠিক একইভাবে তুমি যেভাবে যদি টপ 10-এর মধ্যে আসতে পারো, তাহলে আমাদের পক্ষ থেকে যেরকম একটা পুরস্কার, পাশাপাশি একটা মেডেল যাবে তোমাদের বাসায় ইনশাল্লাহ, জাস্ট টপ 10-এ থাকতে পারলে ইনশাল্লাহ। ওকে ভাইয়া, তুমি ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার, যেটাই হও না কেন। পরে আসি ভাইয়া, দেখো তাহলে আমি ছিটমহল জিনিসটা বুঝাতে পারছি। ছিটমহল মানে হচ্ছে আমার ঘরের মধ্যে অন্য কোনো সীমানা যখন ঢুকে যাবে, ভারতের সীমানা আমাদের মধ্যে একটু মাঝখানে যে সীমা অঞ্চলগুলো আসছে, যে অঞ্চলগুলো আসছে, এগুলো হচ্ছে ছিটমহল, ভারত বাংলাদেশের ছিটমহল। এখন আসি, এরকম কয়টা আছে খেয়াল করো ভাইয়া, এখানে একটু খেয়াল করো, যে তথ্যগুলো তোমাকে জানা দরকার। ওকে, যে তথ্যগুলো খেয়াল করো, এখানে বলছে কি ভাইয়া, ভারতের ভিতরে মানে আমাদের দেশে না, আমার দেশে না, ভারতের ভিতরে বাংলাদেশের ছিটমহল ছিল মানে কি? তার মানে এটা মীমাংস হয়ে গেছে। আগে ছিল এখন নাই, আগে ছিল এখন নাই। কয়টা ছিল ভাইয়া? 51টা। মানে এরকম 51টা অংশ ভারতের মধ্যে বাংলাদেশের জায়গা ছিল, বাংলাদেশের ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলগুলো ছিল। এগুলো কয়টা ছিল ভাইয়া? 51টা ছিল। এখন আসি, এরপর একটু আসি, এরপর কি বলছে কি, বাংলাদেশের ভিতরে ভারতের ছিটমহল ছিল 113। ওরে বাপরে, অনেক বেশি, বাংলাদেশের দ্বিগুণ। এখন ভাইয়া যে তথ্যগুলো তোমাকে জানা দরকার, ভারতের না করি পরীক্ষা প্রশ্ন যদি এরকম হয় যে মোট ছিটমহল কয়টা, তাহলে উত্তর হবে কত ভাইয়া? 62টা। যদি বলা হয় ভারতের ছিটমহল মোট কয়টা ছিল, 111টা। যদি বলা হয় বাংলাদেশের মোট ছিটমহল কয়টা ছিল, তাহলে উত্তর হবে 51টা। তাহলে উত্তর কত হবে? 51টা। আমি কি তোমাদের বোঝাইতে পারছি ভাইয়া? বুঝাতে পারছি? ওকে, যদি বোঝাতে পারি আলহামদুলিল্লাহ। পরে আসি, পরে কি বলছে, সর্বমোট ছিটমহল সংখ্যা হচ্ছে আমরা 162টা। এটা আমাদের শিখছি, একটু আগে শিখলাম, কারণ এটা দুইটা যোগ করলে আমি কত পাই? 162 পাই। পরে আসি, সবচেয়ে বেশি ছিটমহল। এখন প্রশ্ন হইতে পারে ভাইয়া, আমার জেলার মধ্যে ভারতের অনেকগুলো ছিটমহল আছে, অনেকগুলো অঞ্চল পড়ে গেছে, অনেকগুলো অঞ্চল। যেমন বাংলাদেশের সবচেয়ে বেশি মানে ছিটমহল ছিল লালমনিরহাট জেলায়, মোট 92টা। মানে বাংলাদেশের কিছু ছিটমহল এই জেলার মধ্যে ছিল, এবং ভারতের কিছু ছিটমহল এই জেলার মধ্যে ছিল। এখন মোট জেলা ছিটমহল কয়টা ভাইয়া? মোট ছিটমহল হচ্ছে আমার 162টা। একটু খেয়াল করো, মোট ছিটমহল কয়টা? 162টা। তার মধ্যে 162টির মধ্যে 92টাই শুধুমাত্র একটা জেলার মধ্যে, সেটা হচ্ছে লালমনিরহাট। সেটা কি? সেটা হচ্ছে আমার এই লালমনিরহাটের মধ্যে। এই লালমনিরহাটের মধ্যে 162টার মধ্যে 92টা এটার মধ্যে। এখন প্রশ্ন হইতে পারে ভাইয়া, ঠিক আছে, সবচেয়ে বেশি এই জেলার মধ্যে, এখন এই জেলার মধ্যে তো বাংলাদেশেরও আছে, ভারতেরও আছে, তাহলে বাংলাদেশের কয়টা, ভারতের কয়টা? এই যে দেখো, 33টা হচ্ছে বাংলাদেশের, আর বাকি 59টা হচ্ছে ভারতীয় ছিটমহল। এখন কি বুঝছো ভাইয়া? এখন কি বুঝছো কিভাবে হইলো? লালমনিরহাট জেলায় মোট ছিটমহল হচ্ছে 92টা, তার মধ্যে 33টা হচ্ছে আমার বাংলাদেশের,
আর বাকি 59টা হচ্ছে আমার কোন দেশের? ভারতের। বুঝতে পারছো? ভারতের 59টা, 33টা বাংলাদেশের, মোট হচ্ছে 92টা, যেটা হচ্ছে সবচেয়ে বেশি ছিটমহল হচ্ছে ছিটমহল যুক্ত জেলা হচ্ছে আমার কোনটা? এটা হচ্ছে আমার লালমনিরহাট, সেটা হচ্ছে লালমনিরহাট। ওকে ভাইয়া, ওকে ডান। পরেরটা আমি আসি, পরের পার্টে আসি। এখন যদি পরীক্ষার প্রশ্নগুলো দেয়, প্রশ্নগুলো যদি এরকম হয়, আমি তোমাকে একটা বেসিক থেকে শেখাচ্ছি, একটা রুট লেভেল থেকে শেখাবো, আস্তে আস্তে আমরা উপর লেভেল যাব। আমি হুট করে তোমাকে শিখাবো না মাউন্ট এভারেস্ট শিখাবো না, আমি তোমাকে আগে মাউন্ট এভারেস্টের আগে ছোট যে পাহাড়গুলো আছে এগুলো তোমাকে শিখাবো, দেন আমি মাউন্ট এভারেস্টে যাব। এখন দেখো ভারতের ভিতরে, ওয়েট, প্রশ্নটা বোঝার চেষ্টা করো, প্রশ্নটা বুঝতে পারলে অ্যান্সার করতে পারবা, তুমি কনফিউশন হয়ে যাবে, অ্যান্সার ভুল করে দিয়ে আসবা। কি বলছে? ভারতের ভিতর, বুঝতে হবে কার ভিতরে? ভারতের ভিতরে। বাংলাদেশের, তাহলে মানে বোঝাচ্ছে বাংলাদেশ ছিটমহল, ছিটমহল সংখ্যা কত? ভারতের ভিতরে বাংলাদেশ মোট ছিটমহল কত? উত্তর কত ভাইয়া? উত্তর হচ্ছে আমার এই যে 51টা। কয়টা? 51টা, যেটা একটু আমি শিখছি, যেটা একটু আমরা শিখছি। তাহলে ভারতের ভিতর বাংলাদেশের ছিটমহল সংখ্যা কত? উত্তর হচ্ছে 51টা। কয়টা ভাইয়া? 51টা। এরপরে দেখি, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে এরকম, বাংলাদেশ ও ভারতের মোট ছিটমহল কত? মোট ছিটমহল কত? এই প্রশ্ন তোমাকে কত জানতে চাইছে। পরীক্ষা যদি এরকম প্রশ্ন আসে তাহলে উত্তরটা কিরকম হবে? এক হচ্ছে ভারত, ভারত 51টা। কয়টা? 51টা। বাংলাদেশ কয়টা? 51টা। ভারতে কয়টা ভাইয়া? ভারতের হচ্ছে 111টা। তাহলে 51 আর 111 যোগ করলে কত হয় ভাইয়া? 162। তাহলে আমার সঠিক উত্তর, মূল উত্তর হচ্ছে 162। তার মানে ভারত বাংলাদেশের মোট ছিটমহল সংখ্যা হচ্ছে ডি নাম্বারটা 162। উত্তর হচ্ছে আমার 162। ঠিক আছে, উত্তর হচ্ছে আমার 162। ওকে, ঠিক আছে, তো উত্তর পেয়ে গেলাম 162টা। এরপরে দেখি, এরপরে কি বলছে? সবচেয়ে বেশি ছিটমহল কোন জেলায়? সবচেয়ে বেশি ছিটমহল কোন জেলা? যেটা তোমাকে আগে দেখাইছি, সবচেয়ে বেশি ছিটমহল কোন জেলাটার মধ্যে আছে ভাইয়া বলো দেখি। দেখো তো, তোমাকে একটু আগে দেখাইছিলাম না, এমন একটা জেলা যে জেলার মধ্যে 92টা ছিটমহল আছে। মোট ছিটমহল হচ্ছে 162টা, তার মধ্যে 92টা ওই জেলার মধ্যে। সেই জেলাটার নাম কি? হ্যাঁ, সেই জেলার নাম হচ্ছে আমার কি ভাইয়া? লালমনিরহাট। লালমনিরহাট, এটা হচ্ছে আমার সেই জেলা, যেই জেলার মধ্যে মোট, যেই জেলার মধ্যে কি আছে ভাইয়া? মোট 92টা ছিটমহল আছে। এই জেলার মধ্যে বাংলাদেশের মোট ছিটমহল হচ্ছে 33টা, আর ভারতের মোট ছিটমহল হচ্ছে 59টা। কয়টা ভাইয়া? 59টা। বুঝতে পারছি ভাইয়া? বাকি আমি বুঝাইতে পারছি আশা করি। হ্যাঁ, বি নাম্বারটা, তার সঠিক উত্তর হচ্ছে আমার কি? উত্তর হচ্ছে বি নাম্বারটা। এখন যদি ভবিষ্যতে আমাকে একটু জোরে গলা বলতে হবে ভাইয়া, ভবিষ্যতে যদি ছিটমহল থেকে পরীক্ষায় প্রশ্ন আসে তুমি পারবা না? ছিটমহল থেকে প্রশ্ন ভাই আসে এগুলা, ছিটমহল মোট কয়টা, ছিটমহল আছে কয়টা, ছিটমহল কোন জেলায় সবচেয়ে বেশি, কতটা ভারতের, কতটা বাংলাদেশের, মোট ছিটমহল কয়টা, ভারতের কয়টা, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন বারবার আসছে। যদি ভবিষ্যতে পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে আমার বিশ্বাস যারা যারা আমার সাথে যুক্ত আছো সবাই অ্যান্সার করতে পারবা, সবাই অ্যান্সার করতে পারবা। হ্যাঁ, ওকে ভাইয়া, তাহলে লালমনিরহাট পেয়ে গেল। এরপরে দেখি কি বলছে, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী কোনটা? দেখো, একটা বুঝতে হবে তোমাকে, ভারতের হচ্ছে বিএসএফ, মনে রাখবা, ভারতের গুলোকে বলা হয় বিএসএফ, আর বাংলাদেশগুলোকে বলা হয়, বাংলাদেশগুলো হচ্ছে বিজিবি, মানে কি? বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি বলা হয়। তার সঠিক উত্তর কোনটা ভাইয়া? এই যে বি নাম্বারটা, বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি না ভাই, বিজেপি না, বর্ডার গার্ড বাংলাদেশ। হ্যাঁ, বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। হ্যাঁ, এখন আসি, এই বিএসএফ হচ্ছে ভারতের। বিএসএফ কাদের? বিএসএফ ভারতের। ভাইয়া বিএসএফ মানে কি? বিএসএফ মানে হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স। এটা হচ্ছে কাদের? এটা হচ্ছে ভারতের, মনে রাখবা, এটা হচ্ছে ভারত, এটা হচ্ছে ভারত। আর রেঞ্জার্স এটা হচ্ছে পাকিস্তান। এটা কি ভাইয়া? এটা হচ্ছে পাকিস্তান, এটা হচ্ছে মায়ানমারের, বুঝছো? এটা মায়ানমারের। তাহলে ভারতের হচ্ছে কি? বিএসএফ, মনে রাখবা। বিএসএফ মানে কি ভাইয়া? বিএসএফ মানে হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স। পরে কি? বিজিবি মানে কি? বর্ডার গার্ড বাংলাদেশ, বর্ডার গার্ড বাংলাদেশ। ওকে, আশা করি বুঝতে পারছি। আর পাকিস্তানের হচ্ছে কি ভাইয়া? পাকিস্তানের হচ্ছে রেঞ্জার্স। পাকিস্তানের কি? পাকিস্তানের হচ্ছে রেঞ্জার্স। ওকে ভাইয়া, ডান। পরে আসি, পরে দেখো কি বলছে, দ্বীপ বদ্বীপ। এই যে দ্বীপ বদ্বীপ থেকে পরীক্ষায় প্রশ্নগুলো আসে, দেখবা গত বছর আসছে পাহাড় বিশিষ্ট দ্বীপ, গত বছর আসছে বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটা? পরীক্ষায় এটা আসছে, বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটা? এটা পরীক্ষা আসছে। এখন দেখো
দ্বীপ বলছে, পরীক্ষায় একটা প্রশ্ন আসছে, তুমি যদি এই প্রশ্নটা এগুলো পড়তে পারো তাহলে তোমার কাছে এইগুলো ইজিলি পারবা। এটা মনে রাখবা, তোমাকে এটা ধরে নিতে হবে প্রশ্নের মধ্যে এই দ্বীপ থেকে, এই ছিটমহল থেকে, এই হাওর থেকে, এই নদী নালা থেকে পরীক্ষা একটা প্রশ্ন তোমাকে দিবেই। হ্যাঁ, এখন দেখো কি বলছে এখানে, বিশ্বের আসি, বিশ্বের সবচেয়ে বড় বৃহত্তম বদ্বীপ কোন দেশ? সেটা হচ্ছে আমার দেশ। কি দেশ? ভাটির দেশ। ভাটির দেশ আমার দেশ, এই বাংলাদেশ। এই বাংলাদেশ। তাহলে বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ কি দ্বীপ ভাইয়া? বদ্বীপ। সবচেয়ে বড় বদ্বীপ কোনটা? সেটা হচ্ছে আমার কি? বাংলাদেশ। এখন ভাইয়া ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে বাংলাদেশ, কিন্তু ভাইয়া বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বদ্বীপ কোনটা একটু বলুন তো দেখি। হ্যাঁ, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে আমার, বড় বদ্বীপ হচ্ছে আমার ভোলা। ভোলা জেলা যেটা আছে, ভোলাটা, এই ভোলা জেলাটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপ। বুঝতে পারছো ভাইয়া? সবচেয়ে বড় বদ্বীপ। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ বাংলাদেশ, এটা হচ্ছে আমার দেশ। আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে ভোলা জেলা। হ্যাঁ, এই যে ভোলা, এই ভোলা দ্বীপটা। এরপরে আসি, এরপরে খেয়াল করো, বাংলাদেশের এই যে একমাত্র পাহাড় সমৃদ্ধ দ্বীপ, মানে এই দ্বীপটা পাহাড় দিয়ে ঘেরা। পাহাড় মানে দ্বীপের চারপাশে পানি, এটা হচ্ছে দ্বীপ মনে করে। হ্যাঁ, এটা হচ্ছে দ্বীপ মনে করে, দ্বীপ, গাছপালা বেরোচ্ছে এখানে, হচ্ছে দ্বীপ। এই দ্বীপের চারপাশে পানি, চারপাশে পানি। আর এই দ্বীপটার নাম কি? হ্যাঁ, এই দ্বীপটার নাম কি? যারা বলতে পারবা তারা বিগত বছর একটা প্রশ্ন আসা উত্তরটা পারবা মনে করবা, বিগত বছর আসছে। তাহলে এই যে মহেশখালী যে দ্বীপটা আছে ভাইয়া, এই মহেশখালী, এইটা হচ্ছে মহেশখালী, বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দেখো এখানে দুইটা বৈশিষ্ট্য আছে, মানে এইটা নিয়ে দুইটা বৈশিষ্ট্য প্রশ্ন আসে। এক, সে হচ্ছে পাহাড়, সে পাহাড় বিশিষ্ট। দুই, তার আরো একটা গুণ হচ্ছে সে দ্বীপ বিশিষ্ট, মানে সে পাহাড় এবং সে দ্বীপ। পাহাড় এবং দ্বীপ এই দুইটা মিলে একটা জেলা, মানে দুইটাই আছে জেলার মধ্যে। সেটা হচ্ছে কি? মহেশখালী উপজেলা, এটা হচ্ছে কক্সবাজারের একটা উপজেলা, কক্সবাজারের একটা উপজেলা ভাইয়া। ঠিক আছে, তাহলে মহেশখালী পেয়ে গেছি বা মহেশখালী পাইলাম। ওকে, পরীক্ষাটা বারবার আসে, আমি কেন বুঝি না, এই প্রশ্ন বারবার পড়ার পরে পড়বেন তারপরে ভুল করে দিয়ে আসে। আমি আশা করি এবং আমি হৃদয় বিশ্বাস করি যারা ক্লাসগুলো করতেছ তারা হয়তো ভুল করবে না, তারা ভবিষ্যতে ভুল করবে না ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে মহেশখালী, উত্তর হচ্ছে কি বা মহেশখালী। এরপরে দেখি দেশের প্রথম ডিজিটাল দ্বীপ। ওরে বাপরে বাপ, দেখো যেটাই মহেশখালী, যেটাই পাহাড় বিশিষ্ট দ্বীপ, আর সেটাই হচ্ছে মহেশখালী, দেশের ডিজিটাল দ্বীপ। দেশের প্রথম ডিজিটাল দ্বীপ হচ্ছে আমার কোনটা? এই মহেশখালী। ওকে, বাংলাদেশের একমাত্র প্রবাল জীবাশ্ম দ্বীপ। এমন প্রশ্ন আসতে পারে, ভাইয়া জীবাশ্ম মানে কি? আমি তো বেসিক ক্লাস করাচ্ছি ভাইয়া, জীবাশ্ম তো আমি বুঝি না, আমি তো নতুন, আমি তো ফার্স্ট টাইমার, আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিলে এগুলো কখনো পড়ি নাই। ভাই আমাকে একটু বলুন তো জীবাশ্ম জিনিসটা আসলে কি? হ্যাঁ, জীবাশ্ম জিনিসটা হচ্ছে এমন জিনিস যেটা ধারণা করা হয় বা বলা হয় জীবাশ্ম হচ্ছে কোনো প্রাণী মারা যাওয়ার পরে বা বড় প্রাণী মারা যাওয়ার পরে শক্ত হয়ে ওখানে কি দ্বীপের মতো সৃষ্টি হয়, মারা যাওয়ার পরে দ্বীপের মতো শক্ত আবরণ সৃষ্টি হয়, ওখানেই দ্বীপ ভেসে ওঠে। ওই দ্বীপটাকে আমরা কি বলি? জীবাশ্ম দ্বীপ বলি, যেটাকে আমরা কি বলি? প্রবাল দ্বীপ বলি। কি দ্বীপ বলি ভাইয়া? প্রবাল দ্বীপ বলি। তোমাকে বোঝাতে পারছি? জাস্ট জীবাশ্ম দ্বীপ মানে জাস্ট ধরা হয় এটা প্রাণী মারা যাওয়ার পরে শক্ত আবরণ তৈরি হয়, ওটার মধ্যে একটা দ্বীপ ভাসে, ওইটাকে আমরা কি বলি? জীবাশ্ম দ্বীপ বলি। আর সেটা হচ্ছে সেন্ট মার্টিন, যারা আমরা মাঝে মধ্যেই ট্যুর দিতে গেলে সেন্ট মার্টিন ট্যুর দিতে হয়, সেন্ট মার্টিন যাইতে হয়। হ্যাঁ, সেন্ট মার্টিন, এই সেন্ট মার্টিন একটা ইউনিয়ন ভাইয়া, সেন্ট মার্টিন হচ্ছে একটা ইউনিয়ন, বুঝছো? একটা হচ্ছে ইউনিয়ন, টেকনাফের একটা ইউনিয়ন, টেকনাফের একটা ইউনিয়ন, এটা চিন্তা করো, একটা ইউনিয়ন, বুঝছো? বাংলাদেশের একটা ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন একটা ইউনিয়ন। বাংলাদেশের মনে রাখবা, একটা তথ্য বলে রাখি তোমাকে বলে রাখি, এই সেন্ট মার্টিন যেটা আছে এটা হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন। সর্বদক্ষিণের ইউনিয়ন হচ্ছে কোনটা? এই সেন্ট মার্টিন ইউনিয়ন। সর্বদক্ষিণের ইউনিয়ন হচ্ছে আমার কোনটা? এই সেন্ট মার্টিন। ওকে, এরপরে দেখি বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ সেরাদ্বীপ। ঠিক আছে ভাইয়া, আমরা শিখছি সর্বদক্ষিণের দ্বীপ হচ্ছে কি? সেন্ট মার্টিন দ্বীপ। কিন্তু সেন্ট মার্টিনের দক্ষিণ দিকে একটা কি আছে? আরো একটা দ্বীপ আছে, সেই দ্বীপটার নাম সেরাদ্বীপ। মানে সেন্ট মার্টিনের মধ্যে একটা দ্বীপ আছে, সেই দ্বীপটার নাম কি? সেরাদ্বীপ। ঠিক আছে ভাইয়া, মনে রাখবা। পরে দেখি সেন্ট মার্টিন দ্বীপের অন্য নাম, এটা পরীক্ষা আসছে। এই যে এগুলো তো সচরাচর পরীক্ষা আসে, কিন্তু এই জিনিসটা মাঝে মধ্যে পরীক্ষা দিয়ে দেয়। এই যে এটা সেন্ট মার্টিন দ্বীপের আরো একটা নাম আছে, সেই নামটা ভাইয়া কি? সেই নামটা হচ্ছে আমার নারিকেল জিঞ্জিরা। নারিকেল, হ্যাঁ নারিকেল তোমার হচ্ছে জিঞ্জিরা, মনে রাখবা, নারিকেল জিঞ্জিরা। হ্যাঁ, নারিকেল জিঞ্জিরা, এটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের আরো একটা নাম।
ওকে, এই পারতেছো না নারিকেল জিঞ্জিরা, তাহলে ভাইয়া পারতেছো না তোমরা। দেখো তো যেই তথ্যগুলো তোমাকে দিচ্ছি তোমার হয়তো মনে হচ্ছে ভাই আমি পারবো, কিন্তু ক্লাস শেষ করে পরে একটু নোট করে রাখিও, একটু নোট করে রাখিও, কারণ আমাদের ব্রেন ধোঁকা দেয় আমাদেরকে। আমার মনে হচ্ছে এটা আমি পারবো, আমি তো ভাই যেগুলো পড়াচ্ছে ভাই তো সুন্দর মতো পড়াই দিচ্ছে, সহজ মতো পড়াই দিচ্ছে, আমি এগুলো পারবো। বাট বিশ্বাস করো ক্লাস করার শেষে পরে তুমি যখন অন্য কাজে মনোনিবেশ করে ফেলবা তখন তোমার মাথা থেকে এগুলো আউট হয়ে যাবে। কিন্তু যখন তুমি টুকে রাখবা, খাতার মধ্যে নোট করে রাখবা, তখন তোমার কাছে মনে থাকবে ভাইয়া। হ্যাঁ, আমার অনুরোধ থাকবে যারা চাও, মন থেকে চাও যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, বাবা মার আশা পূরণ করতে চাও যে বিশ্ববিদ্যালয় আমার লাগবেই লাগবে, যেভাবেই হোক যেই করি হোক ভালো একটা পজিশন, ভালো একটা সাবজেক্ট আমার লাগবে, তাহলে আমি বলবো ভাইয়া শুধু মানে ক্লাস করলে হবে না, ক্লাসটা নোট করতে হবে সুন্দর মতো। হ্যাঁ ভাইয়া কি পড়াচ্ছেন, কীগুলো দিচ্ছেন, কি বলতেছেন, সবগুলো সুন্দর মধ্যে মাথার মধ্যে ঢুকাইতে হবে, যে যেভাবেই হোক মানুষ এখন আমাকে যা বোকা বলুক সমস্যা নাই, মানুষ বোকা বলুক, মানুষ ভাববে যাই এগুলো তো মুখস্থ, এগুলো তো লেখা লাগে না, এগুলো তো এমনি মুখস্থ হয়ে যায়, বাট তুমি লিখে রাখবা। তুমি বোকা হও ভাই, তুমি আগামী 4টা মাসের জন্য বোকা হও, সমস্যা নাই। আগামী 4টা মাসের জন্য তুমি বোকা হও, তুমি বলদ হও, তোমাকে মানুষ অনেক কিছু বলে, পাগল বলবে, পাগল হও, সমস্যা নাই। তুমি আগামী 4টা মাসের জন্য পাগল হও, কোনো ব্যাপার না। 4টা মাস পাগল হবা, বাকি 40 বছর সুন্দর মতো কাটাইতে পারবা, কোনো সমস্যা নাই। ওকে ভাইয়া, ওকে নোট করে রাখবা। যারা চালাক, যারা ট্যালেন্টেড তারা নোট করে রাখবে, তারা নোট করবে, এটা বলতে হবে না। হ্যাঁ, এগুলো তোমাদের সাথে একটা বুঝাইলাম আর কি। পরে আসি, দেখো ভাইয়া, পরে দেখো এই যে দ্বীপ বদ্বীপের মধ্যে বাংলাদেশের মৃত বদ্বীপ হচ্ছে যশোর। কি ভাইয়া? বৃহত্তর যশোর, এটা হচ্ছে বাংলাদেশের মৃত, এখন নাই। যে দ্বীপে বাতিঘর আছে, মানে বাংলাদেশের মধ্যে এমন একটা জেলা আছে যে জেলাটা হচ্ছে তোমার আমার জেলা, এবং যে জেলাটার মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় অবস্থিত, সেটা চট্টগ্রাম। এই চট্টগ্রাম জেলা নিয়ে অনেকের অনেক আশা ভরসা, আকাঙ্ক্ষা থাকে। যেমন আমার আকাঙ্ক্ষা কি, আমার স্বপ্ন ছিল আমি চট্টগ্রামে আসবো, কারণ চট্টগ্রাম থেকে আমরা যখন ঢাকা থাকতাম তখন আমাদের মনে হইতো চট্টগ্রাম একটা স্বপ্নের শহর। চট্টগ্রাম আসলে আমাদের স্বপ্নের শহর, কারণ এই স্বপ্নের শহরে একই জায়গা থেকে, একই স্থান থেকে এক পাহাড় দেখা যায়, একই জায়গা থেকে আবার সমুদ্র দেখা যায়। মানে বাংলাদেশের মধ্যে এমন একটা জেলা চট্টগ্রাম যেখান থেকে পাহাড় সমুদ্র দুইটা একসাথে দেখা যায়, সেই চট্টগ্রাম। এই চট্টগ্রামে প্রায় সব কিছুই আছে। দেখো যে দ্বীপে বাতিঘর আছে সেটা কুতুবদিয়া। মানুষ রিল্যাক্সের জন্য কই যায়? ঢাকা যাবে? কখন ঢাকা যাবে না, মানুষ রিল্যাক্স করার জন্য চট্টগ্রাম আসে। তার মানে আমরা যেখানে আছি রিল্যাক্সের জায়গায় আছি। চট্টগ্রাম আসলেই অনেকের স্বপ্নের জায়গা। চট্টগ্রাম শহরটাও আসলে অনেকের স্বপ্ন, আমার স্বপ্ন যেমন হাজার হাজার, তোমার যারা ক্লাস করতেছো, যারা চট্টগ্রামের বাইরে আছো, তাদেরও স্বপ্নের জায়গা চট্টগ্রাম, স্বপ্নের জেলা, বুঝছো? স্বপ্নের জেলা। ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে, দেখো পরে দেখো আলোচিত শাহপরী দ্বীপ অবস্থিত হচ্ছে টেকনাফ। এটা কোথায়? এটা কক্সবাজারে। এটা কোথায়? কক্সবাজারে। ঠিক আছে ভাইরা, ওকে, টেকনাফে। ওকে ভাইয়া, দেখো এখন আবার তোমরা কেউ বইঙ্গা বলে না আবার, হ্যাঁ, এই যে বলে ফেলছি যে চট্টগ্রামের বাইরে, তাহলে বইঙ্গা বলে ফেলো, অনেকে হয়তো বইঙ্গা বলে ফেলবা। ওকে, এখন আসি বিশ্বের বৃহত্তম বদ্বীপ। কি দ্বীপ ভাইয়া? বদ্বীপ। পড়াইলাম একটু আগে, পড়াইছি না ভাইয়া? পরীক্ষা যদি এখন প্রশ্ন দেয়, কিরকম প্রশ্ন দিতে পারে? আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন প্রণয়ন করে ওই কমিটি থেকে আগে ধারণা নিয়ে নেই, মনে করে বললাম যে বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোনটা। হ্যাঁ, যদি তাদের মাথাতে এরকম কাজ করবে, হ্যাঁ, তারা তো আপডেট না, আমরা তো আপডেট, আমরা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস সম্পর্কে আপডেট, কি কি প্রশ্ন আসবে এগুলো সম্পর্কে আপডেট। তারা কিরকম প্রশ্ন দিতে পারে, তারা কিরকম প্রশ্ন তোমাকে দিতে পারে? দেখো, বিশ্বের বৃহত্তম বদ্বীপ বললো, বিশ্বের বলছে, মনে করো এই প্রশ্নটা তার চোখে পড়ে গেছে, তারা কি করলো? এখানে কেটে দিল, এটা কেটে দিয়ে বললো যে বাংলাদেশে বলে দিচ্ছে, বাংলাদেশের। এখন পেছ লাগা দিছে, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটা? আমি তোমাকে পড়াইছি বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোনটা, তুমি পড়াইলাম এটা হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু সে কি করলো? এই বিশ্বের এটা কেটে দিল, কেটে দিয়ে লাগালো কি বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটা। তখন উত্তর কি হবে দেখি, বলো তখন উত্তর কি হবে? তখন উত্তর কি হবে? হ্যাঁ, তখন যদি কেটে দেয় তখন উত্তরটা কি হবে ভাইয়া? হ্যাঁ, তখন বাংলাদেশ। আবার এই যে শাহরিয়ার এর থেকে বলছে ভাই বাংলাদেশই হবে। হ্যাঁ, বাংলাদেশ কেন ভাইয়া? বিশ্বের যখন বলবে তখন বাংলাদেশ, বা যখন বলবে বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটা, তখন উত্তর কিন্তু আমার এই যে ভোলা, এই যে ভোলার মানুষ যারা আছে তারা তো মানে ফুলে যাচ্ছে প্রশংসায়। ভোলা, হ্যাঁ, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বদ্বীপ ভোলা, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে বাংলাদেশ। ওকে, ঠিক আছে,
ঠিক আছে ভাইয়া, পরে আসি। পরবর্তী প্রশ্ন কি দেখো, এখানে যে বলছে বাংলাদেশের একমাত্র পাহাড় সমৃদ্ধ দ্বীপ, বাংলাদেশের একমাত্র পাহাড় সমৃদ্ধ দ্বীপ, পয়েন্ট দুইটা, একটা পাহাড় একটা দ্বীপ, পাহাড় সমৃদ্ধ দ্বীপ। এই পরীক্ষার প্রশ্ন যেটা কয়বার আসছে, আমি যে প্রশ্ন ব্যাংক তৈরি করতে গিয়ে কয়বার যেটা ব্যাখ্যা মানে দিছি, আমার মানে হিসাব নাই। মহেশখালী নিয়ে কি এমন আছে ভাই আমি বুঝি না। আর কোনো কি জেলা নাই বাংলাদেশে, উপজেলা নাই যেগুলো নিয়ে প্রশ্ন দেওয়া উচিত? এই প্রশ্নটা যে কয়বার আসছে হিসাব নাই ভাই, আমি গণতে পারি না। এই যে এরকম এক করে গুনে যাবো, এই সময়টা হয় না এখনো। মানে আমি এই মহেশখালী প্রশ্নটা যে গুনে গুনে বাই করবো, সময় হয় না এখনো। আমি চেষ্টা করছিলাম যে একটু গুনে গুনে বাই করি। এই মহেশখালী বাংলাদেশের পাহাড় সমৃদ্ধ দ্বীপ, পরীক্ষা একবার আসছে, পরীক্ষার একটু ঘুরাই দিছে। মহেশখালীর বৈশিষ্ট্য কি? পাহাড় সমৃদ্ধ দ্বীপ। মহেশখালী কোন মানে কোন জেলার উপজেলা, পরীক্ষা আসছে। মহেশখালী বাংলাদেশের কোন দিকে, উত্তর দিকে না দক্ষিণ দিকে, এভাবে প্রশ্ন আসছে, এভাবে পরীক্ষায় প্রশ্ন আসছে। তাহলে এই মহেশখালী সম্পর্কে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, মহেশখালী কোন দিকে বাংলাদেশের? দক্ষিণ দিকে। মহেশখালী কোন জেলার উপজেলা? মহেশখালী হচ্ছে কক্সবাজার জেলার উপজেলা। মহেশখালী হচ্ছে সমৃদ্ধ পাহাড় সমৃদ্ধ দ্বীপ। কি ভাইয়া? পাহাড় সমৃদ্ধ দ্বীপ হচ্ছে মহেশখালী। এবার মনে রাখবা, তাহলে আর কোনো সমস্যা হবে না। ওকে ওকে ঠিক আছে। পরবর্তী দেখো, এখন দেখো কোন দ্বীপে বাতিঘর আছে? কোন দ্বীপে বাতিঘর আছে, যেটা একটু আগে পড়াইছিলাম। কোন দ্বীপের মধ্যে বাতিঘর আছে? কোন দ্বীপে বাতিঘর আছে? ওকে, কোন দ্বীপে বাতিঘর আছে বলো দেখি। হ্যাঁ, আমার মতো যারা চট্টগ্রামকে ভালোবাসো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ভালোবাসো, স্বপ্ন দেখো বিশ্ববিদ্যালয়ে আসবা, সমস্যা নাই ভাইয়া আসো। তোমার দেখবা, তুমি মনে করো বইঙ্গি, আমার মতো বইঙ্গি, হ্যাঁ চট্টগ্রামের বাইরে মনে করো, তুমি চট্টগ্রাম যখন আসবা, চট্টগ্রামের তোমার মায়া পড়তে হবেই হবে। চট্টগ্রাম শান্তির শহর, মানে এখানে তোমার বায়ু দূষণ পাবা না তুমি। এখানে গাছ আছে, পাহাড় আছে, সমুদ্র আছে, বন্যপ্রাণী আছে, আবার কিছু এখানে চট্টগ্রাম মানুষগুলো অনেক ভালো। এখানে আতিথেয়তায় এরা সেরা, এরা নাম্বার ওয়ান, বুঝছো? আতিথেয়তারা নাম্বার ওয়ান। তুমি যখন বাইরে থেকে আসবা, মেহমানের সময় যাবা, তোমাকে খাওয়াবে, পেট পুরে খাওয়াবে, বুঝছো? আর যদি একটা মেজবান দাওয়াত পাও, তাহলে তো কোনো কথাই নেই, মেজবান খাওয়াই দেবে একবার সুন্দর মতো, ফ্রিতে খাওয়াই দেবে। হ্যাঁ, বন্ধু বান্ধব বানাবা ভার্সিটিতে আসার পরে, যারা বইঙ্গে আছে আমার মতো, ভার্সিটিতে আসার পরে বন্ধু বান্ধব বানাবা, পরে বন্ধু বান্ধব মেজবানটা দাওয়াত দিবে, মেজবানে যাবা, ফ্রিতে খাইয়ে আসবে, একবার পেট পুরে খাওয়াবে তোমাদেরকে। ওকে, তাহলে কি কোন দ্বীপে বাতিঘর আছে? সেটা হচ্ছে কুতুবদিয়া। কইরে ভাই, এই যে এটা কুতুবদিয়া, এটাতে তোমার কি আছে? বাতিঘর আছে। ঠিক আছে, এই যে একজন বলছে, তামিম বলছে ভাই কুতুবদিয়া হচ্ছে আমাদের পাশে, ওদের পাশে হতে আছে। দেখি তো ওর মধ্যে বাতি জ্বলে কিনা। ওকে ভাই ঠিক আছে, পরবর্তী আসি। দেখো এই যে হাওর বিল, দেখি একটু হাওর বিলগুলো দেখি ভাই, একটু হাওর বিলগুলো দেখান। দেখো খেয়াল করো, এই যে বাংলাদেশের সবচাইতে বেশি হাওর কোন জেলায়? সুনামগঞ্জ জেলায়। আমরা সবসময় হাওর পুরো আসি, সবচেয়ে বড় হাওর হচ্ছে হাকালুকি হাওর, কিন্তু প্রশ্নটা এরকম আসে না যে সবচেয়ে বেশি হাওর আছে কোন জেলায়? সুনামগঞ্জ জেলায়। সুনামগঞ্জ জেলায় সবচেয়ে বেশি হাওর আছে কোন জেলায়? সেটা হচ্ছে আমার সুনামগঞ্জ জেলায়, মনে রাখতে হবে। বাংলাদেশের সবচেয়ে বেশি হাওর আছে কোন জেলায়? সুনামগঞ্জ জেলায়। এরা টিয়া পয়সা যে কামায় হাওর দিয়া, মানুষগুলো যে ঘুরতে যায়, ঠিক আছে। তাহলে বাংলাদেশের সবচাইতে বেশি হাওর হচ্ছে কোথায়? সুনামগঞ্জ, মনে রাখতে হবে। কোন জেলা ভাইয়া? সুনামগঞ্জ জেলায়, এটা মনে রাখতে হবে, সুনামগঞ্জ। পরে আসি, বাংলাদেশের সবচাইতে বড় হাওর কোন হাওর? হাকালুকি হাওর। হাকালুকি হাওর কোথায়? মৌলভীবাজার ও সিলেটে। বাংলাদেশের সবচেয়ে বড় হাওর। হ্যাঁ, এই যে মেজান হাইলে আয়ু, এই যে একজন বলছে মেজান হাইলে আয়ু, চট্টগ্রামের ভাষা হয়তো এটা। এই দেখো বাংলাদেশের সবচাইতে বড় হাওর হাকালুকি হাওর, এটা কোথায়? এটা হচ্ছে মৌলভীবাজার ও সিলেটে, হাকালুকি হাওর। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে সবচেয়ে বেশি হাওর হচ্ছে সুনামগঞ্জে, আর বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হচ্ছে হাকালুকি হাওর। কোথায় ভাইয়া এটা? এটা মৌলভীবাজারে ও সিলেটে। হ্যাঁ, ওকে, এটা শেষ। পরে আসি, হাকালুকি হাওরের ভারতীয় নাম হচ্ছে জুরি নদী। এই যে হাকালুকি যে হাওরটা আছে আমাদের এলাকায় বা আমাদের সুনামগঞ্জ সিলেটে, এটা আবার ভারতের অংশে কি বলা হয়? এটাকে বলা হয় জুরি নদী। কি নদী বলা হয়? জুরি নদী বলা হয়। ওকে, জুরি নদী বলা হয়। এরপরে আসি ভাই, দেখো কি বলছে, এই যে হাওরগুলো একটু দেখি, সুন্দর মধ্যে দেখবা। হ্যাঁ, সবগুলো দেখবো ভাই। দেখো একটু দেখো, তোমার হয়তো কষ্ট হইতে পারে ভাই, জানি তোমার কষ্ট হইতেছে, বাট তোমার মাথায় কিন্তু টেনশন ঘটতেছে যে আমাকে চান্স পাইতে হবে। আমি যদি এখন না ক্লাস করি, না পড়ি, অন্য কেউ হয়তো ঠিকই পড়ে ফেলবে,
অনেকে হয়তো ঠিকই বলে, তুমি খালি একটা চিন্তা করবা, তুমি যখন বসে আছো, যখন তুমি দুষ্টুমি করতেছো, সময় নষ্ট করতেছো, সময় অপচয় করতেছো, তখন তোমার মাথার মধ্যে এটা ঢুকাবা, এটা মাথার মধ্যে ইনপুট দিবা। তুমি যখন দুষ্টুমি করতেছো, সময় অপচয় করতেছো, তখন তোমার আরেকজন ক্যান্ডিডেট যে তোমার সাথে ফাইট করবে, লড়াই করবে, সে কি করতেছে, বইয়ের মধ্যে শুধু নোট করে পড়তেছে, দাগায় পড়তেছে, ক্লাস করতেছে, আবার কোনো বিভিন্ন শীট পড়তেছে। তখন এটা মাথার মধ্যে ঢুকাবা, তখন আর দুষ্টুমি থাকবে না, সময় অপচয় করার ধান্দা মাথার মধ্যে আসবে না। আমাদের মধ্যে এগুলো আসে, আমরা এটা হারাইতাম আর কি। চেষ্টা করবা যখন তোমার মধ্যে দুষ্টুমির ভাব চলে আসবে, সিরিয়াসনেস চলে যাবে, তখন চিন্তা করবা আমার প্রতিযোগী আমার সাথে যে লড়বে সেই পড়াশোনা করতেছে, সে পড়ার টেবিলে বসে আছে, আমি কেন এখানে দুষ্টুমি করবো, কেন সময় অপচয় করবো, আমি একটু পড়তে বসি। এরকম মনোভাব থাকতে হবে। থাকতে পারলে, 4টা মাস ধরে রাখতে পারলে চান্স, বা এই যে চান্স না, দেখবা টপ পজিশনে তোমার রেজাল্ট শিটের মধ্যে তোমার নাম মনে করো আব্দুল করিম, যখন দেখবা আব্দুল করিম নামটা তোমার সবার উপরে দেওয়া আছে, জাস্ট একটু ইমাজিন করো যে তোমার নামটা সবার উপরে শিটের, মানে রেজাল্ট শিটের মধ্যে উপরে দেওয়া আছে, মেরিট পজিশনে সুন্দর মতো এক অক্ষরে লেখা, একটা শব্দের মধ্যে লেখা। জাস্ট চিন্তা করো কিরকম হবে, চিন্তা করো, বুঝছো ভাইরা? দেখো তাহলে আসি হাওর বিল। বাংলাদেশের সবচাইতে বড় বিল চলন বিল। চলন বিল সবচাইতে বড় বিল। বাংলাদেশের চলন বিলের মনে রাখবা, বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটা? চলন বিল। ওকে, ঠিক আছে। এই দেখো কি বলছে, চলন বিলের অবস্থান পাবনা, নাটোর, সিরাজগঞ্জ। আমরা কিভাবে মনে রাখতাম জানো? আমরা মনে রাখতাম চলন বলে পাবো না। চলন বলে কি বলে? পাবো নয় কান্না, পাবো না মানে কি? চলন বিল কোথায়? পাবনা, নাটোর, সিরাজগঞ্জে। পাবনা, নাটোর, সিরাজগঞ্জে, বুঝছো? পাবনা, নাটোর, সিরাজগঞ্জ হচ্ছে চলন বিল। বাংলাদেশের মিঠা পানির মাছের প্রধান উৎস হচ্ছে চলন বিল। কোথায় ভাই এটা? এটা হচ্ছে কোথায়? পাবনাতে, নাটোরে এবং সিরাজগঞ্জ জেলার মাঝখান দিয়ে মানে প্রবাহিত হয়েছে এটা চলন বিলটা। এই চলন বিলটা প্রবাহিত হয়েছে। ওকে, দেখো চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত নদী। পরীক্ষা এটা আসে রে ভাই, আসে। এই যে এটা আসে, এই যে দেখাই দিচ্ছে যে এটা আসে, পরীক্ষা এটা আসে। আমার কথা ভাই, তোমার আমার কথা যদি মনে হয় বিশ্বাস করতে হবে, সমস্যা নয়, করবা। যদি মনে হয় ভাইয়ের কথা বিশ্বাস করি, করবা। আর যদি মনে হয় না তুমি একটু চালাক, তুমি একটু চতুর, একটু মানে কি বলো, তোমার হচ্ছে ওভার রেটেড থাকো, তাহলে তুমি কি করবা? প্রশ্নটা খুলে দেখিও, ভাইয়া শুয়ে বলতেছে এইটা পরীক্ষা বেশি আসে, দেখো এটা সত্যি পরীক্ষায় বেশি আসছে। কোনটা? চলন বিলের মধ্যে দিয়ে প্রবাহিত নদী কোনটা? এই আত্রাই নদী। কি নদী ভাইয়া? এই আত্রাই নদী আমার হচ্ছে চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। চলন একটা বিল, যে বিলটা 3টা জেলা, একটা হচ্ছে কি নাটোর, এটা পাবনা, এটা সিরাজগঞ্জ, এই 3টা জেলার উপর দিয়ে গিয়েছে। এবং এই চলন বিলের উপর দিয়ে আরো একটা নদী প্রবাহিত হয়েছে। যেমন মনে করো এটা চলন বিল, হ্যাঁ, এটা হচ্ছে চলন বিল মনে করো, এখানে নাটোর, হ্যাঁ, এখানে পাবনা, হ্যাঁ, এখানে সিরাজগঞ্জ মনে করো। কিন্তু এই নদীর উপর দিয়ে কি মানে বিলের উপর দিয়ে একটা কি গেছে? নদী গেছে। নদীর নাম কি? আত্রাই। হ্যাঁ, আত্রাই নদী, ঠিক আছে, আত্রাই নদী। বিল ডাকাতিয়া, এই যে বিল ডাকাতিয়া, এটা হচ্ছে খুলনা জেলার ডুমুরিয়া বা পশ্চিমবাহী নদী বলা হয়। বিল ডাকাতিয়া বা ডাকাতিয়া বিল, এই ডাকাতিয়া বিল এর আগের নাম ছিল পশ্চিমা বাহিনী নদী। পশ্চিমা বাহিনী নদী এর আগে বর্তমান নাম হচ্ছে কি? বিল ডাকাতিয়া। এই বিল ডাকাতিয়া কোথায়? খুলনা জেলায়। ওকে, আরিয়াল বিল কোথায় ভাইয়া? মুন্সিগঞ্জে। আরিয়াল বিল, দেখো আরিয়াল বিল কোথায়? এই যে মুন্সিগঞ্জের মধ্যে। আরিয়াল বিল কোথায়? মুন্সিগঞ্জে। এই আরিয়াল বিলে কত সাঁতার কাটছি। ওকে, বিল কপালিয়া আর ববদহ বিল কোথায়? যশোরে। ববদহ বিল কোথায়? যশোরে। একমাত্র সীমান্তবর্তী বিল, এই যে এটা পরীক্ষা আসে। একমাত্র সীমান্তবর্তী মানে কি ভাইয়া একটু বুঝাই দেন। কি বলছে? একমাত্র সীমান্তবর্তী কি বলছে? বিল। এটা কি বিল? তামা বিল। একটু বুঝাই দে তোমাকে। দেখো সীমান্তবর্তী মানে কি? মনে করো এটা হচ্ছে বাংলাদেশ, এটা কি? এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে কি? এটা বাংলাদেশ। এই বাংলাদেশের এই পাশে সীমানা, মানে বাংলাদেশের সীমানা কোন? এতটুকু সীমানা। এর উপরে এই যে এখানে একটা বিল আছে, এই বিলের নাম হচ্ছে তামা বিল। কি বিল? তামা বিল। এই বিলটা হচ্ছে তামা বিল, যে বিলটা একবারে সীমান্ত ঘেঁষা। আর এই বিলটা কোথায়? সিলেটে। এই তামা বিল কোথায় ভাইয়া? তামা বিলটা কোথায়? এই পাশে যেহেতু সিলেট, তার মানে সিলেটে। কোথায় ভাইয়া? সিলেট, ঠিক আছে, সিলেট। এটা কোথায়? এটা সিলেটে ভাইয়া। ওকে, তাহলে বুঝতে পারছি ভাইয়া তোমাকে। ওকে, বুঝতে পারছি, ঠিক আছে ভাইরা। তামাবিল কোথায় ভাইয়া? তামাবিল হচ্ছে আমার সিলেটে। হ্যাঁ, তামাবিল সিলেটে। তামাবিল কোথায়? সিলেট জেলায়। ওকে, নেক্সট কোশ্চেন আসি ভাইয়া। এখন পরীক্ষা কিভাবে প্রশ্ন আসতে পারে, জাস্ট তোমাকে টু দি পয়েন্টে সব দেখাইতেছি ভাই আমি। হ্যাঁ, টু দি পয়েন্টে সব দেখাইতেছি তোমাকে।
দেখো ভাইরা একটু খেয়াল করো কি বলছে, বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটা? বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটা ভাইয়া? হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বড় বিল হচ্ছে চলন বিল। এটা কি আমার কথা? বিগত প্রশ্ন দেখাইছি, ওগুলো পড়বা। বাংলাদেশ সবচেয়ে বড় বিলের নাম কি ভাইয়া? এটা হচ্ছে চলন বিল। চলন বিল, চলন বিল। এই চলন বিলটা 3টা জেলার উপর দিয়ে গেছে, 3টি জেলা, হ্যাঁ 3টি জেলার উপর দিয়ে গেছে, 3টা জেলা। একটা কি? একটা হচ্ছে নাটোর, একটা কি নাটোর, 2 নম্বর হচ্ছে পাবনা, 2 নম্বর কি ভাইয়া? পাবনা। 3 নম্বর হচ্ছে আমার কি? আমার সিরাজগঞ্জ, হ্যাঁ সিরাজগঞ্জ, পাবনা, নাটোর। এই 3টা জেলার উপর দিয়ে গেছে এবং এই চলন বিলের উপর দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে, সেই নদীর নাম কি ভাইয়া? নদীর নাম হচ্ছে আত্রাই নদী। কি নদী ভাইয়া? আত্রাই নদী। কি নদী ভাইয়া? আত্রাই নদী প্রবাহিত হয়েছে। এবার এই সুন্দর মতো বর্তাবা, তোমাকে অপশন দিলে, এই অপশন দিলে এটা যাও তোমার জানা সবগুলো বলে ফেলবা। পরবর্তী দেখি আসছে, এই দেখো চলন বিল কোথায় অবস্থিত? এটা কি? পাবনা, নাটোর, সিরাজগঞ্জ। এই এটা চলন বিল কোথায়? পাবনা, নাটোর, সিরাজগঞ্জ। পাবনা, নাটোর, সিরাজগঞ্জ। পারবা না ভাইয়া? ভাই দেখো তো, এই যে যেগুলো পড়াইছে এগুলো কঠিন, এগুলো তো পরীক্ষা আসে। এমন না যেগুলো পরীক্ষা আসে নাই, তুমি কখনো শুনেই না যেগুলো পরীক্ষা আসে নাই। আরে ভাই তুমি দেখতেছো পরীক্ষাগুলো বারবার আসতেছে, এখন পরীক্ষাগুলো আসে না তার মানে আমি তোমাকে এগুলো পড়াবো না? পরীক্ষাগুলো আসছে, তুমি বিশ্বাস না হলে তুমি দেখো, ঘাটাঘাটি করো, খোঁজখবর নাও, এগুলো পরীক্ষা আসছে। এখন তুমি দেখতেছো এগুলো তো ভাই সহজ, এগুলো পারা যাবে, একটু কষ্ট করলে পারা যাবে। এটুকু যদি পড়াই, আমি যদি পরিশ্রম করি, একটু বই নিয়ে ঘাটাঘাটি করি, পড়াশোনা করি, নোট করে পড়ি আর ক্লাসগুলো করি, তাহলে ভাই পারা যাবে। তোমার মনে মনে ভাবো এটা তুমি পারবা ভাইয়া, তোমার মনে মনে ভাবো তুমি পারবা, আসলেই পারবা ভাইয়া। তুমি এমন মানুষ কি না পারে, সব পারে তো, তুমি পারো ভাইয়া। আমি পারছি না ভাইয়া, আমরা তো প্রত্যন্ত অঞ্চল গ্রাম থেকে উঠে আসছি। আমাদের যেখানে স্কুল পাড়ি দিতে তোমার হচ্ছে হেঁটে স্কুল যাইতে হইতো, মানে এরকম জায়গায় স্কুল, যে জায়গায় স্কুল যাইতে হইতো আমাদের কি করতে হইতো, মানে আধা ঘন্টা হাঁটতে হইতো। তো আমরা পারলে তুমি পারবো না কেন? অনেক শিক্ষার্থী আছে ভাইয়া যারা প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে সাঁকু বেয়ে স্কুলে আসতো। হ্যাঁ, ভালো স্কুল মাস্টার ছিল না, ভালো ক্লাস টিচার ছিল না, ভালো বন্ধুরা ছিল না, যাদের কারণে তুমি ভালো মতো শিখতে পারো না। সমস্যা নাই, তুমি সমস্যা নিয়ে বেড়ে উঠছো ভাইয়া, আমরা সমস্যা নিয়ে বেড়ে উঠছি। সমস্যা নিয়ে আমাদের থাকতে হবে, সমস্যা নিয়ে আগামী জীবনগুলো পার করতে হবে। এবং সমস্যাটাকে মূল ভাবা যাবে না। সমস্যা আছে যেমন, এর সমাধানও আছে, তোমাকে সমাধান খুঁজতে হবে। আর ভাই তুমি পারবা, তুমি মানুষ তো। আমি পারলে তুমি পারবা না কেন? তোমার গ্রামের আরেকটা ভাই পারলে তুমি পারবা না কেন? তুমি পারবা, কাজ তুমি পরিশ্রম করতে হবে। তার পরিশ্রম করার যে মানসিকতা তোমাকে এটা খুঁজে বাই করতে হবে, তৈরি করতে হবে। আমাদের আসলে সম্ভব, এটা গ্রামের মানুষকে প্রমাণ করতে হবে, আশেপাশে মানুষ প্রমাণ করতে হবে যে আমি আসলে যোগ্য ছিলাম, আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্য, আমি প্রমাণ করে এটা আপনাকে দেখাবো ইনশাল্লাহ। মানুষ তোমাকে কত কথা বলবে না, বন্ধুরা তোমাকে বলবে না, জিদ তৈরি করবা মনের মধ্যে, দেখবা তুমি পারো হয় ইনশাল্লাহ, পারবা। মনের মধ্যে জিদ তৈরি করতে হবে, জিদ ছাড়া তোমার মনে আসে না, হচ্ছে আমার মধ্যে জিদ থাকতে হবে যে ওই পারলে আমি পারবো না কেন? আরে ভাই আমাকে পারতে হবে তো, কারণ আমি কি সবসময় এরকম থাকবো, এরকম অবস্থা থাকবে আমার না, আমার সবসময় আপস ডাউন হবে, কিন্তু আমাকে পারতে হবে, আমাকে চেষ্টা করতে হবে। কারণ আমি চান্স পেলে আমার বাবা মা খুশি হবে, এটা আমি জানি। আমি চান্স পেলে আমার বাবা মা খুশি হবে, এটা সত্য। আমি চান্স পেলে আমার হেটার্সরা, আমার যে হেটার্সরা আছে তারা বুঝবে যে আসলে ছেলেটার মধ্যে কিছু আছে, মেয়েটার মধ্যে কিছু আছে। আশেপাশে মানুষ তোমাকে কদর দিবে, বাস্তবতা এটাই। তুমি চান্স পেলে তোমাকে আশেপাশে মানুষ তোমাকে গুরুত্ব সহকারে দেখবে। দেখো না, তুমি যেমন আমার কথা শুনতেছো না, তুমি চান্স পেলে তোমার কথা মানুষ শুনবে, বাস্তবতা এটাই, বাস্তবতা আমার এটাই, বুঝছো? তুমি চান্স পেলে তোমার কথা শুনবে। ওকে, এটা হচ্ছে আমার কি পাবনা, নাটোর, মুন্সিগঞ্জ, তোমার হচ্ছে নাটোর, সিরাজগঞ্জ জেলায়। ওকে, পরবর্তী প্রশ্ন কি দেখি, আরএল বিল কোথায়? ভাই আরএল বিল কোথায় ভাই? হ্যাঁ ভাই আমাকে বলো, এই যে আরএল বিল কোথায় বা কোন জেলা অবস্থিত? আরএল বিল কোথায়? সিলেটে, যশোরে, মুন্সিগঞ্জ নাকি নাটোরে? হ্যাঁ এটা বলো, আরএল বিল কোথায় বা কোন জেলায়? ভাই বলো দেখি আরএল বিলটা কোথায় আমার? হ্যাঁ, এই যে একদম বলছে রেখা বলতেছে ভাই আমি আপনার ক্লাস আজকে প্রথম করলাম, ভালো লাগছে। ভালো লাগবে না কেন ভাই? তোমাকে এটা মনে রাখবা যে যেভাবেই হোক তোমাকে পরিশ্রম করে জায়গা যাইতে হবে। তোমাকে পৃথিবীতে কেউ কাউকে স্পেস দিবে না। আরে ভাই তুমি এক কদম সামনে যাবা, পৃথিবীতে এমন পরিস্থিতি হবে, এক কদম সামনে যেতে হলে একজন মানুষকে সরাইতে হবে। ভার্সিটিতে A+ পাবে, মনে করে ইন্টারমিডিয়েটে A+ পায় 2 লাখ পায়, তার মধ্যে থেকে সারা বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়, এই পাবলিক মনে করো 4টা ধরলাম, মানে 4টা, যে 4টা আমরা ঘনায় ধরি আর কি, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই 4টাকে আমরা কাউন্ট করি, মনে করি মানে এগুলোকে বলা হয় সাহিত্য বিশ্ববিদ্যালয়। এই 4টা বিশ্ববিদ্যালয়ের সিট আছে করে জানো? ধরলাম এই 4টা বিশ্ববিদ্যালয় সর্বসাকুল্যের সিট আছে মনে করে 20,000, কয় হাজার? 20,000। A+ পেয়েছে কয়জন?
2 লাখ। সবে এ প্লাস কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে? পারবে না তো। 20 লাখ শিক্ষার্থী, 2 লাখ শিক্ষার্থী প্লাস পাবে, এই প্লাস গোল্ডেন প্লাস, তারা সবাই পাবে না। আর আবার সবাই পাবে না, তোমাকে জায়গা তৈরি করে নিতে হবে। তুমি এই প্লাস পাইছো, ঠিক আছে, এখন তুমি এই অ্যাডমিশনে ফাইট করো। আসলে তুমি আসলে যোগ্য কিনা এটা প্রমাণ হবে এখন প্রমাণ হবে ভাইয়া। ওকে ভাইয়া, ঠিক আছে, তাহলে বুঝাইতে পারছি এটা হচ্ছে মুন্সিগঞ্জ। ওকে, পরে লেক আসি, লেক খেয়াল করো। এই যে লেক, বাংলাদেশের লেকগুলো, বাংলাদেশের বৃহত্তম লেক হচ্ছে কাপ্তাই হ্রদ, রাঙামাটির। এটা কোথায়? এটা হচ্ছে রাঙামাটি। এটা কোথায় ভাইয়া? রাঙামাটিতে এই লেকটা আছে। ওকে, বাংলাদেশের বৃহত্তম লেক হচ্ছে কোথায়? কাপ্তাই হ্রদ। এটা কোথায়? রাঙামাটিতে। কাপ্তাই হ্রদ অবস্থিত কোথায়? রাঙামাটিতে। বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র যে হ্রদে অবস্থিত সেটা কাপ্তাই হ্রদ। আমরা গিয়েছিলাম তো ওখানে। হ্যাঁ, ওকে, দেখো খেয়াল করে কি বলছে, বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ, মানে এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। কোত্থেকে? পানি থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, পানির স্রোত থেকে। কোথায়? কাপ্তাই হ্রদের মধ্যে হয়। ফয়েজ লেক, এটা চট্টগ্রাম শহরে। খুলশি দিয়ে তোমার হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানা যেটা আছে এখানে গেলে পাবা আর কি। এই ফয়েজ লেক কোথায়? বাংলাদেশের একমাত্র কৃত্রিম লেক। পরীক্ষা এটা আসে ভাই, চট্টগ্রামের মানুষ চট্টগ্রাম সম্পর্কে ভালো জানে না। তোমরা চট্টগ্রামে যারা বসবাস করো, দেখো ফয়েজ লেক অনেকে জানেই না চট্টগ্রামে এটা আছে। এই যে ফয়েজ লেক, এটা কোথায়? এটা হচ্ছে চট্টগ্রাম পাহাড়তলিতে। কোথায় ভাইয়া? পাহাড়তলিতে। এবং এটা হচ্ছে একটা কৃত্রিম লেক, একটা কৃত্রিম আর্টিফিশিয়াল লেক হচ্ছে কোনটা? এই যে এটা কৃত্রিম হ্রদ, এটা হচ্ছে কোনটা? ফয়েজ লেক। কোথায়? ফয়েজ লেক হচ্ছে আমার চট্টগ্রামের পাহাড়তলিতে, চট্টগ্রামের পাহাড়তলি। ওকে ভাই, পরে দেখি বগা লেক। কি লেক? বগা লেক অবস্থিত কোথায়? বান্দরবনের রুমা উপজেলায়। এই যে প্রান্তিক লেক গত বছর আসছে। এই যে ভাইয়া গত বছর এই যে পেট বেশি যারা পড়াইছি না, শীতের মধ্যে থেকে, শীত থেকে আমি এটা নিয়ে আসছি। এই যে প্রান্তিক লেক, এই যে যেটা গত বছর পড়াইছি আমি, প্রান্তিক লেক কোথায়? দেখবা হয়তো আল্লাহ যদি চায়, এই যে এই প্রশ্নটা পড়াচ্ছি না, যে এখানে যা পড়াচ্ছি না, এই স্লাইডটা যা পড়াচ্ছি না, এই স্লাইড থেকে আমার কেন জানি মনে হয় আগামী বছর একটা প্রশ্ন আসবে। কেন? গত বছরে বলছিলাম যে এই হ্রদ থেকে পরীক্ষার প্রশ্ন আসছে। কোনটা হচ্ছে জানো? এই যে এটা আসছে, গত বছর এটা আসছে। কোনটা? এই প্রান্তিক লেক কোথায় অবস্থিত? এটা হচ্ছে বান্দরবন উপজেলায়, বুঝছো? এটা পড়াইছি আমি গতবার পড়াইছিলাম। যারা চান্স পায় তারা হয়তো এটা পড়ছে, তারা ভালো বলতে পারবে। হ্যাঁ, গত বছর আমাদের ক্লাস করছে তারা হয়তো ভালো বলতে পারবে। ওকে, আর মহামায়া লেক কোথায়? চট্টগ্রামে। মহামায়া লেক কোথায়? চট্টগ্রামের মিরসরাইতে। ওকে, তাহলে পাইছো ভাইয়া, এটা হচ্ছে মহামায়া লেক কোথায়? চট্টগ্রামে। হ্যাঁ, চট্টগ্রামে। এখন আসি ভাইয়া পরীক্ষায় যেভাবে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। কি বলছে? বাংলাদেশের একমাত্র বৃহত্তম হ্রদ কোনটা? সবচেয়ে বড় হ্রদ কোনটা? সেটা হচ্ছে কাপ্তাই। এখন ভাইয়া পরীক্ষায় দিল, এখন বলো পরীক্ষায় এরকম দিল, ঘুরাই দিল, পরীক্ষায় বললো কাপ্তাই লেক। কি ভাইয়া? এই কাপ্তাই লেক কোথায় অবস্থিত? এই কাপ্তাই লেক বা কাপ্তাই হ্রদ এটা কোথায় অবস্থিত? পরীক্ষায় বলো দেখি কাপ্তাই লেক কোথায়? কাপ্তাই লেক কোথায় ভাই? আমাকে একটু বলো ভাই দেখি, কাপ্তাই লেক কোথায়? আমাকে বলো ভাই, কাপ্তাই লেকটা কোন জেলায়? বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? কোন জেলায়? বলো কাপ্তাই লেকটা কোথায় ভাই? কাপ্তাই লেকটা হচ্ছে কোথায়? কাপ্তাই লেকটা হচ্ছে আমার রাঙামাটিতে। ঠিক আছে, রাঙামাটিতে। ওকে, রাঙামাটিতে ভাইয়া। পরে আসি ভাই, দেখো রাঙামাটিতে পাইলাম। পরে আসি, পরে হচ্ছে প্রান্তিক লেক। এই যে পড়াইছি, দেখছো প্রান্তিক লেক কোথায় অবস্থিত? গত বছর ঠিক প্রশ্নটাই পড়াইছিলাম, এই প্রশ্নটাই গত বছর পড়াইছিলাম। ঠিক এই স্লাইডে ছিল। স্লাইডের রংটা হয়তো আলাদা ছিল, স্লাইডের রংটা আলাদা ছিল, বাট এটাই পড়াইছিলাম ভাই। এই যে এরকম ঠিক এরকম অপশন ছিল, এরকম প্রশ্ন ছিল, হয়তো ডিজাইনটা আলাদা ছিল, তোমার হচ্ছে ঠিক এরকম অপশন ছিল, এরকম লেখা ছিল, সবকিছু এরকম ঠিকঠাক ছিল, লেখাগুলো সেম ছিল, এরকম প্রশ্ন আসছে। কি বলছে ভাইয়া? প্রান্তিক লেক কোথায়? এটা হচ্ছে আমার, এটা কোথায়? এটা বান্দরবনে। ভাইয়া পারছো ভাইয়া? বান্দরবন পারবা না ভাইয়া? ভাইয়া বিশ্বাস করে পারবা, তোমার মনে হিম্মত আছে, সাহস আছে, তুমি পরিশ্রম করলে তুমি আসলে পারবা, সম্ভব। আমার বিশ্বাস, সত্যি ভাই বিশ্বাস, এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া খুব কঠিন না। তুমি একটু রেগুলার পড়াশোনা করো, রেগুলার একটু মেনটেন করো। এই 4টা মাসের তো জীবনে কত, আর যদি আল্লাহ তাআলা হায়াত দিয়ে রাখে আর কত বছর বাঁচবা। 4টা মাস একটু পরিশ্রম করে দাও না, নিজেকে একটু উজাড় করে দাও না। বিয়ে, শাদী, জন্মদিন, বার্থডে, একটু 4 মাস অফ থাকুক না, একটু মজা মাস্তি 4 মাস অফ থাকুক না, মরে যাবে না তো। 4 মাস অফ থাকলে মরে যাবে না তো, মরবা না। বিয়ে শাদী না খেলে তো মরবা না, পার্টি না করলে তো মরে যাবে না, সমস্যা নেই। একটু 4 মাস অফ থাকুক না, 4 মাস পরে আবার দেখা হবে সবার সাথে, আবার গল্প হবে, সমস্যা কি? 4টা মাস একটু পরিশ্রম করি, 4টা মাস নিজেকে একটু প্রমাণ করে দেখাই যে আমি আসলে যোগ্য।
প্রমাণ করি না? পৃথিবীতে সবাই চায় ভালো জায়গায় যাইতে, ভালোভাবে থাকতে, কিন্তু কেউ পরিশ্রম করতে চায় না। পরিশ্রম না করলে ভালো জায়গায় থাকা যায় না, ভালো জায়গায় কেউ নিয়ে যাবে না তোমাকে, পৃথিবীতে কেউ কাউকে স্পেস দিবে না। ঠিক আছে ভাইয়ারা, পরিশ্রম করলে তুমি পারবা, এই বিশ্বাসটুকু মাথায় রাখতে হবে। আমি পরিশ্রম করলে আমি পারবো। ঠিক আছে ভাইয়া, এখন আমাকে বলতে হবে আজকের ক্লাসটা যেটা ছিল, এই ক্লাসটা তোমার 10-এর মধ্যে আমার কত দিবা? হ্যাঁ, বারবার বলি তোমাদেরকে, আজকে ক্লাস যদি রেটিং করতে বলি, তুমি আমাকে 10-এর মধ্যে কত দিবা ভাইয়া? দেখি সবাই একটু আমাকে বলো, আজকের ক্লাসটা তুমি আমাকে কত দিবা? হ্যাঁ প্রিয় ভাইরা, আমাকে বলো আজকের ক্লাসটা তুমি আমাকে কত দিতে পারবে? হ্যাঁ বলো। হ্যাঁ ভাইয়া, লেখগুলোতে গুলাই ফেলবো মনে হচ্ছে, একদম বলে ফেলছে অলরেডি। সমস্যা নেই ভাই, ছাড়ল প্রশ্নের মধ্যে এগুলো সবগুলো থাকবে, ছাড়ল প্রশ্নের মধ্যে ব্যাখ্যাগুলো সব থাকবে যেগুলো দেখাচ্ছি এখন। ওকে ভাইয়া, আমাকে বল আজকে ক্লাস কত দিবা? একজন বলছে আবদুল্লাহ সানা, বলছো সৈয়দা নাবিলা শারমিন, ওকে, সামিয়া জান্নাত 10-এ 10, ভাইয়া আজিজুল ইসলাম মাই ওয়ার্ল্ড মাই ড্রিম, হ্যাঁ বলেছে কি, কামরুন নাহার বলছো 10, বিজয় অ্যাপসিকা বলেছে, আসমা সেতু বলছো, শাহরি আলম, ফারজান আক্তার, অ্যান্ডি আরমান, অভিষেক দত্ত, বড়ুয়া সাবিতা, হ্যাঁ পুষ্পিতা দাস, সম্পদ দাস, মন্তাহা ইসলাম, তন্নি দেবী বলছো 10-এ 10 ভাইয়া। আচ্ছা, মিতু চন্দ্র দাস, এই যে নাজু বলছে সময় গেলে সাধন হবে না। হ্যাঁ ওকে ভাইয়া, ওকে, জিকে ক্লাস প্লাস মোটিভেশনাল, ঠিক আছে ভাইয়া, অনেক হলে ভালো ছিল। ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে ক্লাসটা আমরা এখানে রাখতেছি। হ্যাঁ ভাইয়া, তাহলে পরবর্তী ক্লাসে আবার তোমাদের দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে। সেই পর্যন্ত সব পড়াশোনা করবে, পড়াশোনা ছাড়া বিকল্প কোনো রাস্তা তোমাকে কেউ দিবে না, বাবা মা পর্যন্ত তোমাকে প্রশ্রয় দেবে না পরিশ্রম ছাড়া। পরিশ্রম করলে সবাই দাম দিবে। ঠিক আছে ভাইরা, দেখা হবে হয়তো কিছুদিন পরে, আজকে হয়তো অফলাইনে কথা বলতেছি, অনলাইনে কথা বলতেছি, কিছুদিন পরে হয়তো অফলাইনে আসবা, ক্যাম্পাসে আসবা, দেখা হবে, সাক্ষাৎ হবে, একসাথে চায়ের আড্ডা হবে ইনশাল্লাহ, চায়ের দাওয়াত থাকবে, চায়ের বিলটা আমি দেবো ইনশাল্লাহ তোমাদের। ঠিক আছে ভাইরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।